ভিসা জটিলতায় যাত্রা অনিশ্চিত 40,000 হজ যাত্রী, জানালেন বিমানমন্ত্রী। আজকের 5টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ক্ষোভ। শুরু হলো শোকের মাস আগস্ট। এ মাসে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। এখনো থেমে নেই ঘাতকদের তৎপরতা। সফলভাবে শেষ হলো কোমর জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুর অপারেশন। পরিপূর্ণ সুস্থতার বিষয়ে আশাবাদী চিকিৎসকরা। বগুড়ার আতঙ্কের নাম তুফান। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় চালাতো অপকর্ম। বিচারের দাবিতে শহর জুড়ে বিক্ষোভ। এবং বর্ষার প্রতিকূল পরিবেশকে চ্যালেঞ্জ করেই এগুচ্ছে পদ্মা সেতুর কাজ। 2টি হ্যামার নষ্ট, একটি মেরামতে আনা হচ্ছে আরো 2টি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি ফাহমিদা মৌটুসী। ভিসা জটিলতার কারণে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে ছেড়ে যাওয়া 6টি হজ ফ্লাইটের মধ্যে 5টি বাতিল করা হয়েছে। প্রতিদিনই একের পর এক হজ ফ্লাইট বাতিল হওয়ায় হজ যাত্রীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এদিকে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলছেন, বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ করা হলেও শুধুমাত্র ভিসা জটিলতার কারণে প্রায় 40,000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। প্রতি বছরের মতো এবছরও নানা জটিলতায় বাতিল হচ্ছে একের পর এক হজ ফ্লাইট। মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোট 6টি হজ ফ্লাইটের মধ্যে শুধুমাত্র সন্ধ্যা 7টা 55 ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাকি 5টি ফ্লাইটই ভিসা জটিলতার কারণে বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রামের ফ্লাইটটি 280 জন যাত্রী নিয়ে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। প্রতিদিনই হজ ফ্লাইট বাতিল হয় এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন হজ যাত্রীরা। বিশ্বাস আমার 2 জনের হয়ে গেছে, মেয়েটা আর কি না, মেয়েকে সারা দাও, আমরা কি করবো এখন। মেয়ের ভিসা তো আজকাল ওরা বইখানে এয়ারপোর্টে 2 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে, কারণ গতবার যখন যাইতে পারে না ওর একটা ভয় ঢুকে গেছে, এখন এবারও যাইতে পারবে কিনা সেটা আর কি। বাড়ি থেকে বিদায় আদায় নিছি, এরপরেও এখন বিভিন্ন কারণে এই আমাদের কোনো ব্যবস্থা হইতেছে না। এর দায় সরকারকেই নিতে হবে বলে জানিয়েছে হাব। এখানে এজেন্সির কোনো দায়িত্ব নেই। সৌদি কর্তৃপক্ষের আকস্মিক এই 2000 রিয়াল ইম্পোজের কারণেই কিন্তু এজেন্সিগুলি সাফারার, বরং এজেন্সিগুলির উল্টো সমস্যা হচ্ছে। এজেন্সিগুলির বাড়ি ভাড়ার প্রবলেম হচ্ছে, যারা বাড়ি ভাড়া করে ফেলেছেন তাদের সেই টাকা লস হচ্ছে। এদিকে হজ ক্যাম্প পরিদর্শনে এসে বিমানমন্ত্রী জানান, ভিসা, মোয়াল্লেম ফি সহ নানা জটিলতার দ্রুত সমাধান না করা গেলে এবছর প্রায় 40,000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। এটা তো বিমান কিছু করার নাই, কারণ যাত্রী না করে তো কিছু করার নেই। টিকিট তো আমরা আগেই রেখেছি, কিন্তু এই যে জটিলতা সৃষ্টি হয়েছে, এটা যদি সমাধান না হয় তাহলে শেষ পর্যন্ত প্রায় 40,000 যাত্রীর তাদের বিমান পরিবহন এটা অনিশ্চিত হয়ে পড়বে। 24 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত মোট 9টি হজ ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32-এ বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিশ্চয়ই কৃষক লীগও সেই কৃষকের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবে। আর এদেশ হবে সারা বিশ্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যা জাতির পিতা করতে চেয়েছিলেন। বড় আমি জাতির পিতা এবং 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, ধানমন্ডি 32-এ বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। শুরু হলো শোকের মাস আগস্ট। এই মাসে সপরিবারে হত্যা করা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সে ঘটনার 30 বছর পর ঘাতকরা এ মাসেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও হত্যার নীল নকশা এঁকেছিল। এখনো থেমে নেই ঘাতকদের সেই তৎপরতা। বিশ্লেষকরা বলছেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে।
অমর অজর কবিতা আর গানে আকস্মিক কিংবা অপ্রত্যাশিত নয়, তিনি এসেছিলেন বাংলার মাটি থেকে জেগে, ভালোবেসেছিলেন মাটি আর মানুষকে। তিনি রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতক বুলেট কখনোই পারে না মুছে দিতে সেই অবিনাশী নাম। মাটি আর মানুষকে ভালোবাসার অপরাধে ৭৫-এর 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির পিতাকে। তাই তো আগস্ট বাঙালির জীবনে ঘোর অমানিসার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। তবুও যুগ সন্ধিক্ষণে বঙ্গবন্ধু এমন এক বাণী বাঙালির অন্তরে রোপিত করে দিয়েছিলেন, যা তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায়নি, এখনো তা নানাভাবে আন্দোলিত করে চলেছে বাঙালিকে। বাংলাদেশ রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ গড়ে উঠেছিল সেই রকম ধারাবাহিকতায়, সেই দর্শনে, সেই মূল্যবোধে বিকশিত হোক, এটা যারা চায় না তারা হত্যা করেছে বঙ্গবন্ধুকে। ঘাতকদের নীল নকশা ৭৫ পেরিয়ে ২০০৪, সেই আগস্ট পুরাতন ভয়াবহতা নতুন রূপে। এবারের লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই গোষ্ঠীটি কাছে সবচেয়ে বড় অপরাধ ছিল বঙ্গবন্ধুর এবং তার পরিবারের, যে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু এবং তার পরিবার অনুঘটক সম ভূমিকা পালন করেছে। একই গোষ্ঠী এখনো তৎপর আছে, শেখ হাসিনা বা শেখ রেহানার বিরুদ্ধে এখনো তারা তৎপর আছে। বাংলাদেশের সত্তার অন্বেষায় শেখ মুজিবুর রহমানকে পাবো বাঙালির পরম আপনজন হিসেবে। মৃত্যুর সাথে সাথে জাতির পিতা নতুন করে জন্ম নিয়েছেন বাঙালির অন্তরে, সেখানে প্রবলভাবে আলোড়িত করে যাচ্ছেন প্রতিনিয়ত। আর এভাবেই তিনি বেঁচে থাকবেন শ্রদ্ধায় আর স্মরণে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বগুড়া শহরের মূর্তিমান আতঙ্ক তুফান। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় গত 5 বছরে অঢেল সম্পত্তির মালিক হয় সে। অল্প সময়ে ক্ষমতার দাপটে শ্রমিক লীগের আহ্বায়কের পদও বাগিয়ে নেয় তুফান। সম্প্রতি ছাত্রী ধর্ষণের পর তার স্ত্রী এবং কাউন্সিলর অমানবিক নির্যাতন করে ভিকটিম ও তার মায়ের মাথা মুড়িয়ে দেয়। এ ঘটনায় গ্রেপ্তার হলে উঠে আসে তুফানের নানা অপকর্মের কথা। মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মুজিবুর রহমানের 7 ছেলের মধ্যে সবার ছোট তুফান সরকার। নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে বাবার সঙ্গে চামড়া কেনাবেচার কাজে যুক্ত হয় সে। র্যাব ও পুলিশের হাতে দুবার মাদকের বড় চালান সহ গ্রেপ্তারও হয়। তার বিরুদ্ধে হত্যাসহ 6টি মামলা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ব্যাটারি চালিত রিকশার চাঁদাবাজি করেছে দীর্ঘ 2 বছর। জোরপূর্বক রিকশার চাঁদা তুলতে শহরে বিভিন্ন পয়েন্টে বাহিনীও গড়ে তোলে। চাঁদা না দিলে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। 20 টাকার চাঁদা, তাবাদ এলাকার গাড়ির কাঠ কলাই চল 3000, 2500, 3000 করে করতে করতে হলো। এটা তুফান সরকার দিচ্ছিল। তখন চাঁদা না দিচ্ছিল, তখন গাড়ি ধরে যাচ্ছিল, ধরে হয়তো ভাই আমাদের কাছে টাকা বসা নাই, তাহলে ধরে মারিচ্ছিল। চাচ্ছিল, আমরা দিয়েছিলাম, আমরা কোনো প্রতিবাদ করিনি। অল্প কয়েক বছরের মধ্যে বনে যায় কারি কারি টাকার মালিক। সুশীল সমাজের মতে রাজনীতির ছত্রছায়ায় এই সুযোগ পাচ্ছে ঘৃণ্য মানুষগুলো। রাজনৈতিক প্রভাবে তার বড় ভাইয়ের সঙ্গে তার উত্থানের যাত্রা ঘটে। যে দলই সরকারে থাকুক সেই দলটাকে তারা বেছে নেয় বেশি, এবং আমরা আমাদের কিছু রাজনীতিবিদ আছে যারা তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে। আমাদের মানুষকেও, সচেতন মানুষ সবাইকে সংগঠিত হতে হবে এই সকল অপকর্মের বিরুদ্ধে, এই সকল অপরাধীদের বিরুদ্ধে। এই অপরাধের জন্য পুলিশ প্রশাসন, পুলিশের আইনের মাধ্যমে তারা গ্রহণ করবে। দীর্ঘ সময় চার্জার চালিত রিকশার চাঁদাবাজি চললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগুড়া সফরে এলে তার নির্দেশে বন্ধ হয় চাঁদাবাজি। সদর থানায় হত্যাসহ 6টি মামলা রয়েছে তুফানের বিরুদ্ধে। 1700 বোতল ফেন্সিডিল তার বাড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন উদ্ধার করেছিল এবং সেখানে 4 লক্ষ নগদ টাকা উদ্ধার করেছিল। একটা মামলা ছিল হত্যা চেষ্টা এবং গ্রিভিয়াস হার্টের মামলা। গত 17 জুলাই ভালো কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার কথা বলে বাড়িতে এনে প্রতিবেশী এক ছাত্রীকে ধর্ষণ করে তুফান। পরে 28 জুলাই ওই ছাত্রী ও তার মাকে তুফানের স্ত্রী ও স্ত্রীর বড় বোন কাউন্সিলর রুমকি বাড়িতে ডেকে এনে অমানবিক শারীরিক নির্যাতন করে তাদের মাথা মুড়িয়ে দেয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।
এদিকে ধর্ষণের পর মা মেয়ের মাথা মোড়ানোর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে গণতান্ত্রিক বাম মোর্চা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘটনায় জড়িত তুফান ও কাউন্সিলর রুমকির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অপরাধ যেই করুক, অপরাধীর সন্ত্রাসীর কোনো দল থাকতে পারে না। ফলে যে ধরনের সন্ত্রাসী থাকুক, আপনারা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বাংলার সময় আরো থাকছে। কোটি টাকা খরচেও গাইবান্ধায় ঠেকানো যাচ্ছে না ব্রহ্মপুত্র নদের ভাঙন, স্থায়ী কাজের দাবি এলাকাবাসীর। সফলভাবে সম্পন্ন হয়েছে কোমর জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুকে আলাদা করার অস্ত্রোপচার। দুপুরের পর সফলভাবে পুরো অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, পুরোপুরি সুস্থ হতে শিশু তোফা ও তহুরার আরো বেশ কটি অপারেশনের প্রয়োজন হতে পারে। জন্মের পরে কোমরে জোড়া লাগা সহ শারীরিক নানা জটিলতা নিয়ে ভর্তি হয় শিশু তোফা ও তহুরা। দেশে কোমরে জোড়া দেওয়া শিশুর অপারেশনে প্রথম হওয়ায় ঝুঁকি ছিল অনেক। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে অপারেশন শুরু করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জনরা। অপারেশন থিয়েটারে যখন অস্ত্রোপচার চলছিল, বাইরে তখন সুখবরের জন্য সবার অস্থির অপেক্ষা। সমস্যা না হয়, অনেক কষ্ট করতে। সকাল 8টায় শুরু হয় অপারেশন, চলে 6 ঘন্টা। প্রথম ধাপের এই অস্ত্রোপচার সফল হলেও পুরোপুরি সুস্থ হতে শিশু তোফা ও তহুরার আরো বেশ কয়েকটি অপারেশনের প্রয়োজন হতে পারে। অজ্ঞানের ঝুঁকি ছিল আপনারা জানেন, এবং অনেক সময় ধরেই এই অজ্ঞানটা চলেছে, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। বাচ্চাগুলো ঝুঁকির মধ্যে ছিল এবং আমরা ভয়ে ছিলাম যে বাচ্চাগুলো রিকভারি করবে কিনা ঠিক মতো, কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দর করে ওরা কান্না করেছে, খুব সুন্দর করে ওরা পাগুলো নেড়েছে। অপারেশনের মূল যে বিষয়টা ছিল সেটা হলো বাচ্চা দুটোকে পৃথকীকরণ। সবচেয়ে দুরূহ ছিল মেরুদণ্ডের হাড় এবং মেরু মজ্জা যে স্পাইনাল কর্ড, সেটা সেপারেশন করা। চিকিৎসকরা জানান, এ ধরনের অপারেশনের পরও অনেক সময় ঝুঁকি থেকে যায়, তাই আবারও অপারেশনের প্রয়োজন দেখা দিতে পারে বলে জানান তারা। মেরুদণ্ড সেপারেট করা একটা চ্যালেঞ্জ ছিল, এই কাজটুকু সম্পন্ন হয়ে গেছে। প্রথম সমস্যাটা ছিল আমাদের অ্যানেস্থেসিয়া, দুটো বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার, সেটা আমরা সফলভাবে হয়েছে। স্পাইনাল কর্ডের পার্টটা দুটো কমন ছিল আর কি, সেগুলো আমরা আলাদা করতে হয়েছে। আমরা আবার দুটো টেবিলে যাব। এখন আমরা স্পাইনাল কর্ডের যে পার্টটা আমরা করছি, পার্টলি করছি, যেহেতু এখন অস্থিমজ্জার যে পানি যেটা সিএসএফ, সেটা যেন লিক না হয়, সেটা বন্ধ করব। শেষ পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে এই 2 শিশু, এমনটাই প্রত্যাশা সবার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণ পত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি ব্যবহারের অভিযোগে গত 7 জুন তারিক সালমনের বিরুদ্ধে মামলা করেছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজু। 19 জুলাই এ মামলায় তারিক সালমন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এ নিয়ে পরে সমালোচনার মুখে পড়েন মামলার বাদী, বিচারক সহ অন্যরা। এ ঘটনায় বরিশাল ও বরগুনা জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। খুলনায় 57 ধারায় করা মামলায় আব্দুল লতিফ মোড়ল নামে এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জামিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামীকাল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। মামলার বিবরণে জানা যায়, 29 জুলাই একটি প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। পরদিন রাতে সুফলভোগী জুলফিকার ঢালি ছাগলটি মারা যায়। এ নিয়ে স্থানীয় একটি অনলাইনে প্রতিমন্ত্রীর দেয়া ছাগলের রাতে মৃত্যু এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ মোড়ল তার ফেসবুকে ওই সংবাদটি শেয়ার করেন। এই ঘটনায় গতরাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায় সুব্রত কুমার ফৌজদার নামে অপর এক সাংবাদিক বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। পরে সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বহাল রেখে 19 ধারায় সংযুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়েছেন টেলিভিশন ও পত্রিকা মালিকরা। এছাড়া সাংবাদিকদের বেতন কাঠামো ও গণমাধ্যমের স্বাধীনতা সহ কয়েকটি বিষয়ে একসাথে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন তারা। দুপুরে রাজধানী শাহবাগের ঢাকা ক্লাবে আয়োজিত টিভি ও পত্রিকা মালিকদের মতবিনিময় সভা শেষে তারা এই কথা বলেন। এর আগে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব ও টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাটকোর নেতারা বৈঠক করেন। টিভি চ্যানেল ও পত্রিকার বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এর মধ্যে 57 ধারার অপপ্রয়োগ বন্ধ করা, সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে ওয়েজবোর্ড গঠনে সরকারের সঙ্গে যৌথভাবে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত হয়। যৌথভাবে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা সমস্যাগুলোর সমাধান করতে চান বলে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান টিভি ও পত্রিকা মালিকরা। যৌথভাবে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যতগুলি সমস্যা আছে আমরা এটা কিন্তু সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আমাদেরকে এই সমস্যাগুলি আমাদের সমাধান করতে হবে। আগে আমরা নিজেদের মধ্যে বসে অ্যাগ্রিড একটা সলিউশন, একটা সমাধান, যে এইভাবে এই চ্যালেঞ্জেসগুলি আমরা সমাধান করতে পারবো, এটা নিয়ে তারপর আমরা সরকারের সাথে বসবো। সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্ন বা তার সঙ্গে 57 ধারা 19 ধারা বিষয়গুলি যুক্ত, বেতন ভাতা কাঠামো এবং ওয়েজ বোর্ড নিয়ে আলোচনা উঠেছে, আলোচনা হচ্ছে। সেসব বিষয় নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলছি। এই বিষয়গুলি আমরা আমাদের টেলিভিশন যে সমিতি আছে অ্যাটকো, তাদের সঙ্গে কথা বলেছি। বাংলার সময় আরো থাকছে। 2 বছর পূর্তি উপলক্ষে বিলুপ্ত ছিটমহলগুলোতে নানা আয়োজন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার প্রত্যয়। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে প্রতিকূল পরিবেশে কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। বর্ষার প্রতিকূল পরিবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কাজ এগুচ্ছে পদ্মা সেতুর। তার সঙ্গে এবার বাড়তি যোগ হয়েছে হ্যামার জটিলতা। এ প্রকল্পে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন হ্যামার আনা হলেও গত 1 মাস ধরে অচল হয়ে আছে 3টি হ্যামারই। এর মধ্যে 2টি হ্যামার দীর্ঘদিন ধরে নষ্ট, আর একটি হ্যামার সার্ভিসিং এ থাকায় ব্যাহত হচ্ছে সেতুর পাইল ড্রাইভিং এর কাজ। প্রকল্প পরিচালক জানিয়েছেন, জটিলতা এড়াতে শিগগিরই আনা হচ্ছে আরো 2টি নতুন হ্যামার। প্রকল্প এলাকায় ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কয়েকদিনের টানা বৃষ্টি, নদী উত্তাল, থেমে থেমে দমকা হাওয়া, প্রস্তুতি আছে কিন্তু নেই কাজ করার মতো অনুকূল প্রাকৃতিক পরিবেশ। পদ্মা সেতুর কাজে তাই বড় বাধা মনে করা হয় বর্ষায় নদীর অশান্ত এই রূপকে। তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে যান্ত্রিক জটিলতা। শুরুতে পাইল ড্রাইভিং হতো 2000 কিলোজোল ক্ষমতা সম্পন্ন একটি হাইড্রোলিক হ্যামার দিয়ে, পরে 2400 কিলোজোল আর বিশ্বের সর্বোচ্চ 3600 কিলোজোল ক্ষমতার আরও 2টি হ্যামার তাতে যোগ করা হয়। এর মধ্যে MNK কোম্পানির 2টি হ্যামারই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। 2400 কিলোজোলের একটি হ্যামার দিয়ে কাজ চালিয়ে যাওয়া হলো, পুরো জুলাই মাস জুড়ে সেটারও সংস্কার করতে হয়েছে। এই অবস্থায় কাজের গতি স্বাভাবিক রাখতে 1900 ও 3500 কিলোজোলের আরও 2টি নতুন হ্যামার আনা হচ্ছে। এটা মেকানিক্যাল জিনিস, কেউ তো গ্যারান্টি দিতে পারে না। যমুনাতে একবারও নষ্ট হয়, নিউ হ্যামার, পুরনো হ্যামার না। এটা আমাদের প্রজেক্টের জন্যই বানানো হয়েছে এবং এই জন্য হ্যামার আসতে আমাদের 1-1.5 বছর দিয়ে গেছে। ঠিকাদার কাজ পাওয়ার পরপরই ফার্স্ট কাজ করছে হ্যামারের অর্ডার দেওয়া। এটা ডিস্টার্ব দেওয়া উচিত ছিল না। আরও 2টা আসবে, একটা আসবে অগাস্ট মাসের ফার্স্ট উইকে আর একটা আসবে ডিসেম্বরে। পুরো সেতুর 272টি পাইলের মধ্যে এখন পর্যন্ত পুরোপুরি বসানো হয়েছে 34টি পাইল। এক্ষেত্রে আগে ড্রাইভ করা 37 ও 38 নম্বর পিলারকে কনক্রিট ঢালাই ক্যাপ পরানোর কাজ শেষে পুরো প্রস্তুত করে ফেলা হচ্ছে। কয়েক দফা পেছানো হলেও এই 2টি পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হবে আগামী মাসে। আমাদের তো একটা ঢালাই করলে 24 ঘন্টা, 26 ঘন্টা, 30 ঘন্টা লাগে। তো বেশি উত্তাল থাকলে নদী আবার সমস্যা হয়। দেখ, এগুলো সবই আমরা অজুহাত বলতেছি না। আমরা অগাস্টের মধ্যে শেষ করার টার্গেট ছিল, হয়তো আমরা নেওয়া পারতে 1-2 সপ্তাহ বেশি দিন হয়ে যাবে। এছাড়া সেতু থেকে সড়কে নামার জন্য জাজিয়ার প্রান্তে ভায়াডাক্ট তৈরির কাজ প্রায় 70% শেষ হলেও মাওয়া প্রান্তে এই কাজ ধরা হবে চলতি মাসে। এখন পর্যন্ত মূল সেতুর 59% কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 45%। হ্যামার নিয়ে জটিলতা থাকলেও থেমে নেই পদ্মা সেতুর অন্য কাজগুলো। ইয়ার্ডে বিশাল কর্মযজ্ঞ শেষে বাইরে এনে সারি সারিভাবে বসে রাখা হয়েছে 2টি পিলারের মধ্যে জোড়া দেওয়ার স্প্যানগুলো। এরপর পাশের ইয়ার্ডে নিয়ে সেগুলোকে সোনালি রং করা হবে। প্রকৌশলীদের প্রত্যাশা, চলতি বছরের মধ্যেই জাজিয়ার প্রান্তে সোনালী পদ্মা সেতুর কমপক্ষে 3টি স্প্যান দৃশ্যমান করা সম্ভব হবে।
এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জরুরি ও অস্থায়ী প্রতিরক্ষার নামে কোটি টাকা খরচ করেও গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। রাজনীতিবিদদের মতে ভাঙন ঠেকাতে স্থায়ী কাজ করতে না পারলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা জলে যাবে। এজন্য জনপ্রতিনিধিদের সোচ্চার ভূমিকা প্রয়োজন বলে মত তাদের। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। 2010 সালে সাঘাটা উপজেলার মুন্সিরহাট থেকে চিনির পটল পর্যন্ত 122 কোটি টাকা ব্যয়ে 5 কিলোমিটার এলাকায় সিসি ব্লক ফেলার পর গত 7 বছরে ওই এলাকার 1 ইঞ্চি মাটিও ভাঙেনি। তবে সিসি ব্লকের আপ ও ডাউনে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য জানালেন 4.5 কিলোমিটার এলাকার ভাঙন ঠেকাতে 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থ বছরে আমরা 300 কোটি টাকার প্রজেক্ট আমাদের পাশ হয়েছে। আমি ইতিমধ্যেই সরকারকে চিঠি দিয়েছি এই টাকাটার কাজ আর্মি অথবা নেভিকে দিয়ে করার জন্য। সরকার নীতিগতভাবে এটাকে নেভিকে দিয়ে কাজটি করাচ্ছে। সম্প্রতি সদরের কামারজানিতে ব্রহ্মপুত্র নদের ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের বাঁশের পাইলিং আর বালির বস্তা কোনো কাজেই আসেনি। ভাঙনের মুখে বিলীন হয়ে যায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য বাড়িঘর, গাছপালা। রাজনীতিবিদরা বলছেন ভাঙন ঠেকাতে স্থায়ী কাজের কোনো বিকল্প নেই। অস্থায়ীভাবে কাজ না করে যদি নদী শাসনের ক্ষেত্রে স্থায়ীভাবে কাজ করা যায় তাহলে আর এখানে নদী ভাঙ্গা থেকে রোধ করা সম্ভব। যদি একটা প্ল্যান তৈরি করতো তাহলে আজকে কামারজানি নদী ভাঙতো না। ওই অঞ্চলে গেলে চোখ দিয়ে আসলে পানি পড়ে। সেই প্রবীণ লোকগুলো যাদের একদিন হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল, শত শত একর সম্পত্তি ছিল, তারা আজকে ব্লিন, আজকে তারা বিক্ষোভে পরিণত হয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড বলছে কামারজানির ভাঙন ঠেকাতে 293 কোটি টাকার একটি প্রকল্প যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। প্ল্যানিং কমিশন থেকে আবার কিছু অবজারভেশন চেয়ে তাদেরকে আবার মন্ত্রণালয়ে এটা পাঠিয়ে দিয়েছে। তো এই অবজারভেশনগুলো ফাইনাল হলে আবার যখন ডিপিপিতে প্ল্যানিং এ যাবে তখন সেটা পাস হবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কামারজানি নিয়ে সবসময়ই ওনারা চেষ্টা করে যাচ্ছেন যাতে জনদুর্ভোগ কমানো যায় এবং নদী ভাঙন থেকে সদরকেও রক্ষা করা যায়। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় এবারের বন্যার আগে ও পরে কামারজানিতে ভাঙন ঠেকাতে অস্থায়ী প্রতিরক্ষায় 70 লাখ এবং জরুরি প্রতিরক্ষার জন্য প্রায় 50 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খুলনায় এক স্কুলের তৃতীয় শ্রেণীর 45 শিক্ষার্থীকে পিটিয়ে আহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। দুপুরে নগরীর বয়রা এলাকার মডেল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় শিক্ষক আব্দুর রশিদ ক্লাসে ঢুকে দেখেন শিক্ষার্থীরা বেঞ্চের উপরে উঠে লাফালাফি করছে। এ সময় বেঞ্চে ওঠার অপরাধে তৃতীয় শ্রেণীর 45 শিক্ষার্থীকে তিনি স্কেল দিয়ে পেটানো শুরু করেন। এক শিক্ষার্থী বিষয়টি স্কুলের অধ্যক্ষকে জানায়। তাৎক্ষণিকভাবে তিনি ক্লাসে গিয়ে আব্দুর রশিদকে বের করে দেন এবং শিক্ষার্থীদের শান্ত করেন। এদিকে ঘটনা জানার পর ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ করেন। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। আমরা সবাই মিলে একটু বেঞ্চের উপরে উঠছিলাম, তারপরে আমরা নামার পর স্যার সবাইকে, একজনকেও বাদ দেয়নি, সবাইকে মারছে। স্যার এসে ধুমধাম করে মারা শুরু করছে সবাইকে। এমন মারছে, আমার মাথায় মারছে, হাতে মারছে। যখন বাচ্চা নিতে আসি তখন বারান্দায় দেখছি যে প্রত্যেকটা বাচ্চা ক্লাসের বাইরে বের হয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, আর আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় আমরা সব রকম ব্যবস্থা নিশ্চিত করব। সিরাজগঞ্জে এক ট্রাক চালককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রাতে রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ হানিফ জানান বাড়ির পাশ থেকে 3 দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। একটি ঘরের মধ্যে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ অবস্থায় হানিফ দরজা ভেঙে সেখান থেকে বের হয়ে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের 25% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। স্বজনদের অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। যে ম্যাচ মেরে আমার ধাক্কা দিয়ে ফেরত দৌড়াইছে। পরে আমার তাতে এইরকম, পরে আমি দৌড় পেয়ে বাইর চলে আসছি। তাপ চালায় ওখানে আমি শুই না, অন্য জায়গায় ঘর ভাড়া করছি। তার অত্যাচারে আমরা এসে শহরে যে সুস্থ যে বিচার, এই বিচার যা পেলা দিবে আমাকে। খুব সরকার দাম এটা তো হচ্ছে
চারিদিকে হচ্ছে বার্ন আছে, তো বা এই রোগীর জন্য হচ্ছে রিস্ক আছে, এখনো রিস্ক আছে। তো এখন আমরা মেনটেন করার চেষ্টা করতেছি। 2টার দিকে তাকে কে বা কারা ধরে নিয়ে যে তার বাড়িতে পুরায় তাকে আগুনে পুরাই করছে। পরে আমি তাকে দ্রুত থানা এসে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। এখন তিনি হাসপাতালে ভর্তি আছেন। তিনি এ ব্যাপারে অভিযোগ দিলে তারপরে যে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমরা বিষয়টি আমার ইন্সপেক্টর তদন্ত দিয়ে যারা অনুসন্ধান করেছি, অনুসন্ধান অব্যাহত আছে। পাবনার দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাতে শহরের বেলতলা রোডে এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে গল্প করার সময় কয়েকজন যুবক এসে তন্ময় ও তার বন্ধুদের উপর হামলা চালায়। এ সময় ছুরি দিয়ে তাদের উপর্যুপরি কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। তন্ময় ও তার বন্ধু রানার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের হাসপাতালে ভর্তি করে। তন্ময়ের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী নেয়ার পথেই মৃত্যু হয় তার। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিয়ে যাওয়ার পরে তখন পরে শোনা গেল যে সে এক্সপায়ার করছে। এর সঙ্গে আর একটা ছেলে রানা ছিল, রানাকেও নাকি আহত করছে, সে হসপিটালে আছে রাজশাহীতে। কিশোরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহতের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বাজিতপুরের সরার চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দুপুরে নিহতের ভাই বাদী হয়ে বাজিতপুর থানায় 19 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেফতার করে তারা। সোমবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে রফিকুলকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় আহত 2 জন হাসপাতালে ভর্তি আছেন। আগামীতে সকল মুক্তিযোদ্ধাদের ভাতা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় ভাতার জন্য কাউকে ব্যাংকের দরজায় আর দাঁড়িয়ে থাকতে হবে না বলেও জানান তিনি। সকালে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর তিনি একথা বলেন। কয়েক মাসের মধ্যেই যার যার বাড়িতে টাকা পৌঁছে দিন, উপজেলায় ব্যাংকে লাইন ধরে বসে থাকতে হবে না। এই রোজার ঈদে 7,500 দিচ্ছি, কুরবানি ঈদের কত পায় না, 2 বছরে 20,000 40,000 টাকা পানো না, তো বাকি থাকে কত 32,500 টাকা। আপনার ভাতা ছাড়া বোনাসই পাবেন আগামী কুরবানি ঈদে 32,500 টাকা। মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে পিরোজপুর শহরের শহীদ ফজলুল হক সড়কে পারিবারিক কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় যশোর সেনানিবাসের 21 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মইনুর রহমান সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানান। এর আগে সকালে আফতাব উদ্দিন কলেজে তার কফিনে ফুল দিয়ে সম্মান জানায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 28শে জুলাই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান জিয়াউদ্দিন আহমেদ। গতকাল সন্ধ্যায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। তাদের অবস্থানের কারণে ভবনে ঢুকতে পারেননি শিক্ষক ও কর্মকর্তারা। এ সময় দ্রুত প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার না করায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। গত 26শে মে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এই ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে গত 2 দিন ধরে আবারও আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। রাঙ্গামাটিতে ভূমি ধসে ক্ষতিগ্রস্ত 923 জন নারীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা এই আর্থিক সহায়তা দেয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান উপস্থিত ছিলেন। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত 248 জন নারীকে 9,000 করে টাকা এবং 675 জন নারীকে 4,000 করে টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
সাতক্ষীরায় শিশুর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুশীল সমাজ। সকালে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে মুক্তিযোদ্ধা জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও আইনজীবী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সরকারি শিশু পরিবারে যৌন নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা। পাশাপাশি দ্রুত জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। গাইবান্ধায় কলেজের মাঠে মাছের পোনা অবমুক্ত করে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে সরকারি কলেজের শিক্ষার্থীরা মাঠে জমে থাকা পানিতে পোনা অবমুক্ত করেন। শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতে কলেজের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসন সহ মাঠ ভরাটের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এ কারণে জমে থাকা পানিতে মাছের পোনা অবমুক্ত করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। শেরপুরে সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় গবাদি পশু পালন করে ভাগ্য বদলেছেন স্থানীয় কৃষকরা। বিনা খরচে চারণভূমিতে পশুর খাবার ও অনুকূল পরিবেশ হওয়ায় লাভবান হচ্ছেন তারা। গরু সহ অন্য গবাদি পশু পালনে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী ভারতের গারো পাহাড়ের কোল ঘেঁষা এসব জনপদে বন্য হাতির আক্রমণ ও সেচ সংকট সহ নানা কারণে গত প্রায় ২০ বছর ধরে জমি চাষাবাদে বিঘ্ন ঘটে। এতে অভাব পিছু ছাড়েনি কৃষকদের। তবে এবার পাল্টে গেছে সে দৃশ্য। গরু পালন ও খামার দিয়ে ভাগ্য ফিরেছে অধিকাংশ কৃষক পরিবারের। আমরা যে গরুগুলা পালি, আর এই গরুগুলা সকালবেলা যখন কয়লা থেকে বাইর করি, তখন বাইর করি পাহাড় মুখে আমরা ছাড়ি নেই। সারাদিন জঙ্গলে ঘাস খায়, সন্ধ্যার দিক দিয়ে বাইর হয়ে আসে, পাহাড়ের ঝর্ণাতে পানিও খায়। আমাদের গরু 17টা, আমরা সকালে বাড়ি থেকে ছাড়ি দিই, পাহাড় আসে সারাদিন খা, আবার সন্ধ্যার সময় আমরা গরুটি নিয়ে যাই। স্বাস্থ্যসম্মত পরিবেশ, পাহাড়ের পর্যাপ্ত প্রাকৃতিক ঘাস ও লতাপাতা থাকায় গরুগুলোর পেছনে আলাদা খরচ না লাগায় বেশ লাভবান হচ্ছেন তারা। বাড়ির পাশে একজন পল্লী চিকিৎসক আছে, তার সাথে কথা বলে তার কাছ থেকে সামান্য পরিমাণে নিয়ে সেবা নিয়ে আমার গরু ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায়। গরুগুলো দুধ পানাই, এদের দুধ মনে করেন আইনি বিক্রি করলাম। দোকান আছে, দোকানের মধ্যে বন্ধানি করে দিয়েছি, এখান থেকে দুধ দিয়েছি, আবার টাকা নিয়ে আসি। এদিকে খামারি ও কৃষকদের উন্নত সংকর জাতের গরু পালন সহ নিয়মিত বিভিন্ন রোগের টিকা দেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। টেকনিক্যাল সহায়তা বা কারিগরি সহায়তা দিয়ে থাকি। এখানে তাদের ভ্যাকসিনেশন, চিকিৎসা, পালন পদ্ধতি, ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে তাদেরকে আমরা সেখানে গিয়ে শেখাই। জেলা প্রশাসনের তথ্য মতে শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দীর সাথে ভারতের প্রায় ৪২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব এলাকার চারণভূমিতে প্রায় ৩০,০০০ গরু পালনের সঙ্গে জড়িত রয়েছেন ২৫০০-এর মতো পরিবার। সময় সংবাদ, শেরপুর। কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে ছিটমহল বিলুপ্তির ২ বছর পূর্তি উৎসব। ঢাক, ঢোল, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন বিলুপ্ত ছিটমহলবাসী। এ সময়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছিটমহল বিলুপ্তির ২ বছর পূর্তিতে কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। লাঠি খেলা, হাডুডু, র্যালি সহ সব আয়োজনে ছিল নানান বয়সীদের সরব উপস্থিতি। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এ সময় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শপথ নেন এলাকাবাসী। দাসিয়া সারাবাসী আমরা মুক্তি পেয়েছি, শীত বাংলা হয়েছে, আজকে আমাদের অনেক খুশির দিন। আমরা 68 বছর বন্দী ছিলাম, আজকের দিনে বাংলাদেশ হয়েছে, আমরা স্বাধীন পেয়েছি। সরকার আমাদেরকে বিনামূল্যে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, এজন্য আমরা অনেক আনন্দিত এবং খুশি। আমাদের অহংকার যে আমরা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক, এটি আমাদের অহংকার। তাই আমরা সবাই এই দিবসটা যতদূর মর্যাদার সাথে পালন করছি। পঞ্চগড়ে ঢাক, ঢোল নিয়ে সদরের গারাতি এলাকা থেকে আনন্দ র্যালি বের করেন স্থানীয়রা। বাদ্যের তালে তালে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামে আনন্দ র্যালি বের করা হয়। পরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশ বিদেশের পর্যটক আকর্ষণে এবার কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সি অ্যাকোরিয়াম। সমুদ্রের তলদেশের সমস্ত জীববৈচিত্র্য এতে তুলে ধরার পাশাপাশি সংরক্ষণও করা হবে। মেরিন ড্রাইভের পাশে রেজু খালের তীরে 42 একর জায়গার উপর অ্যাকোরিয়াম নির্মাণে এগিয়ে এসেছে চীনের একটি প্রতিষ্ঠান। সরকারের নীতিগত সম্মতি পাওয়ার পর এই প্রকল্প নিয়ে চীনের ওই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উন্নত সব দেশে পর্যটক আকর্ষণের জন্য থাকে নানা ব্যবস্থা, কিন্তু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থান বাংলাদেশের কক্সবাজার হলো পর্যটক আকর্ষণে তেমন কিছুই নেই। আর বিদেশি পর্যটক না আসায় দেশি পর্যটকরাই কক্সবাজারের মূল ভরসা। এক্ষেত্রে পর্যটকদের শুধুমাত্র সৈকত এলাকায় ঘোরাঘুরি এবং পানিতে নেমে গোসল করেই সন্তুষ্ট থাকতে হয়। বিনোদনের উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় দেশি পর্যটকরা ক্রমশ কক্সবাজারের প্রতি হতাশ হচ্ছেন। বৃষ্টিটা ভালোই লাগলো, বাট আর একটু উন্নত হলে বিদেশিরা আসলে অনেক ভালো লাগতো। বসার আরো সুন্দর জায়গা, তারপর অ্যাকুরিয়াম, পাশে বাচ্চাদের জন্য খেলনা, এগুলি দরকার আমি মনে করি আর কি। উন্নত দেশে যেরকম সি অ্যাকোরিয়াম বা কেবল কার বা অন্যান্য যে সমস্ত বিনোদনের ব্যবস্থা আছে তার কোনো পরিমাণেই কক্সবাজারে নাই। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গ্রো না করবে ততক্ষণ পর্যন্ত বিদেশি পর্যটক আমরা যেমন টানতে পারবো না, দেশি আমাদের যে সমস্ত পর্যটক আছে তারাও পরিপূর্ণ বিনোদন পাচ্ছে না। সমুদ্র তীর ঘেঁষে মেরিন ড্রাইভের কাজ শেষ হয়, সম্ভাবনার দুয়ার খুলে গেছে ইনানী সৈকত এলাকায়। ইনানীতে পরিকল্পিত টুরিস্ট জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এখানেই গড়ে তোলা হবে সি অ্যাকোরিয়াম। মালয়েশিয়ার লাঙ্কাবিতে বলি বা সিঙ্গাপুরের সেন্টোসাতে বলি, যে সমস্ত অ্যাকোরিয়ামে আমরা ঢুকলে সারাটা দিন কাটাতে পারি, তো এই ধরনের এখানে একটা 42 একর জমির উপর একটা বড় আকারের অ্যাকোরিয়াম হতে যাচ্ছে। শুধু যে অ্যাকোরিয়াম তা না, এটার সাথে মিউজিয়াম এবং পার্ক, যেমন ডিজনিল্যান্ডের মতো পাহাড়কে ঘুরে কেবল কাটার দিয়ে এই ধরনের অ্যামিউজমেন্ট কিন্তু হতে যাচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ায় ইনানীতে সি অ্যাকোরিয়াম স্থাপনে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। সকল প্রকার সহযোগিতা, সেটা নিরাপত্তার দিকে হোক, সেটা জমি জমা তারা যে কিনবে সেটার দিকে হোক, তাদের ম্যানেজমেন্টের দিকে হোক, সব ধরনের সহযোগিতা আমরা করব। থাইল্যান্ডের ব্যাংককের সিএম সেন্টারের আন্ডারগ্রাউন্ডে রয়েছে সি অ্যাকোরিয়াম। সেখানে সমুদ্রের তলদেশে থাকা মাছসহ অন্যান্য প্রাণীকে জীবন্তভাবে সংরক্ষণ করা হয়। এতদিন পর্যন্ত বাংলাদেশে পর্যটকরা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে সমুদ্রের তলদেশের দৃশ্য উপরিভাগে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। এবার পর্যটক আকর্ষণের জন্য কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানীর এই অংশে তৈরি করা হবে আন্তর্জাতিক মানের সি অ্যাকোরিয়াম। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই প্রকল্প আলোর মুখ দেখবে বলে আশা করছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। কক্সবাজারের ইনানী থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভিসা জটিলতায় যাত্রা অনিশ্চিত 40,000 হজ যাত্রীর, জানালেন বিমানমন্ত্রী। আজকের 5টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ক্ষোভ। শুরু হলো শোকের মাস আগস্ট। এ মাসেই জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। এখনো থেমে নেই ঘাতকদের তৎপরতা। সফলভাবে শেষ হলো কোমর জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুর অপারেশন। পরিপূর্ণ সুস্থতার বিষয়ে আশাবাদী চিকিৎসকরা। বগুড়ার আতঙ্কের নাম তুফান। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় চালাতো অপকর্ম, বিচারের দাবিতে শহর জুড়ে বিক্ষোভ। এবং বর্ষার প্রতিকূল পরিবেশকে চ্যালেঞ্জ করে এগোচ্ছে পদ্মা সেতুর কাজ। 2টি হ্যামার নষ্ট, একটি মেরামতে আনা হচ্ছে আরো 2টি। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, +BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।